আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এত এত খারাপ খবরের ভিড়ে একটা ভালো খবর হচ্ছে, নাতাশা আর কল্লোলের ঘর আলো করে ফুটফুটে এক ছেলে এসেছে। দুই পরিবারের সবাই ভীষণ খুশি একে নিয়ে। 7 দিনের মধ্যেই আকিকা দিয়ে নাম রাখা হয়েছে। বিষাদের ঘন অন্ধকার যেন কাটতে শুরু করেছে এই ছোট্ট সোনামণিরই মধ্য দিয়ে। এমি সিলেট যেতে যে উদ্যোগ নিয়েছিল তা চুলোই গেল। এমন পরিস্থিতিতে যাওয়াটা ঠিক হবে না। তার উপর ও নিজেও গিয়ে শান্তি পাবে না। কল্লোলের ছেলে এ বংশের প্রথম সন্তান, তাকে নিয়ে সবার আমোদ তাই একটু বেশি। এতদিনে যেন একটা সুযোগ পেয়েছে মানুষগুলো হাসবার, আনন্দ করবার। এমি তাই শাশুড়িকে কোনো মতে কনফিডেন্স করেন আরও কয়েকটা দিন থাকতে। সব পরিস্থিতি বিবেচনা করে তিনি অমত হননি। সত্যি বলতে এমির শাশুড়ি ওকে অনেক ভালোবাসে, কারণ এমি যেমনই বড় ছেলের বউ তেমনি নিষ্ঠার সাথে সব দায়িত্ব হাসি মুখে পালন করে এসেছে এত বছর ধরে। বিয়ে কিংবা অনুষ্ঠান ছাড়া তেমন আশা হয় না ওর বাবার বাড়িতে। তাই হয়তো শোভন এই আমেজে নিজে যোগ না দিলেও যারা নতুন বাবুকে দেখতে আসে তারা একটু সময় শোভনকেও দিয়ে যায়। সকাল বিকেল মানুষের এমন আসা যাওয়ায় বাড়িটা গমগম করতো সারাদিন। এসব শোভনের ভালো লাগতো না। ও একা থাকতেই ভালোবাসত। নাতাশার মা আসতে পারেনি অসুস্থ স্বামীকে রেখে হসপিটালে, তাই নাসিমার 3 বোন ভাগাভাগি করেছিল নাতাশার সাথে। বড় মামি যদিও প্রতিদিনই আসেন মেয়েকে দেখতে, প্রিসিলা ততক্ষণ মামাকে দেখে রাখে। ওদেরকে বাসায় আনার পর প্রিসিলা একদিন বড় মামির সাথে আসে নাতাশার বাচ্চাকে দেখতে। প্রিসিলা শোভনের সাথে দেখা করতে যায়। সেখানেও শোভনের এমন অবস্থা দেখে হতবাক হয়ে যায়। শোভন তখন বারান্দার মেঝেতে বসেছিল। চেয়ার টেবিলে সাজানো এত সুন্দর একটা ব্যালকনিতে শোভন কিনা বসে আছে মেঝেতে। প্রিসিলার ঘরে ঢোকার শব্দ শুনে সেদিকে তাকায় শোভন। প্রিসিলাকে দেখে একটা মলিন হাসি হাসল শোভন। থমকে দাঁড়িয়ে থাকে প্রিসিলা শোভনের এই হাল দেখে, যেন ওর পুরো পৃথিবীটা থেমে গেছে। শোভন দেখতে খুবই সুদর্শন একজন পুরুষ। এ কয়দিনের ব্যবধানে কি অবস্থা হয়েছে তার! মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল। শোভনের এমন অবস্থার কথা প্রিসিলা জানতো না, তাই ওর অবাক হওয়াটা একটু বেশি। মেঝেতে শোভনের পাশে বসে ওকে জিজ্ঞেস করে, এমন অবস্থা কেন আপনার? উত্তরে আবার একটা মলিন হাসি হাসে শোভন। এটাই যেন ওর প্রশ্নের উত্তর। কেন এমন কষ্ট দিচ্ছেন নিজেকে? এবার প্রিসিলার চোখে চোখ রাখে শোভন। কিছু সময় চেয়ে থেকে চোখ ফিরিয়ে নেয়। যা হওয়ার তা হয়েছে, তাতে তো আপনার কোনো হাত ছিল না। খোদা হয়তো এতেই আপনার মঙ্গল লিখে রেখেছে। কিছুক্ষণ মৌন থেকে শোভন বলে, তাকে কে বলেছে আমাকে নিয়ে এত ভাবতে? খুব তো ছিলাম আমি অপেক্ষায়, রোদেলাকে পাবো পাবো। পরিবারের সাথে যুদ্ধ করে যখন সব গুছিয়ে নিলাম, তিনি তিনি রোদেলাকে উঠিয়ে নিলেন। এই হচ্ছে তোমার খোদা, যিনি সারাটা জীবন আমার সাথে একটার পর একটা অন্যায় করেই গেছেন। ভাইয়া প্লিজ এসব আর ভাববেন না। আপনি আয়নায় দেখেছেন নিজের চেহারা? হয় না? তোমার বোন আমার জীবনের আনন্দ, সুখ, ভালোবাসা সব সাথে করে নিয়ে গেছে। কাঁদতে থাকে প্রিসিলা। একটা মজার কথা শুনেছ? বাড়ির সবাই আমাকে বিয়ে দিবে ভাবছে। বলেই হাসতে থাকে শোভন। আমি ভেতর থেকে আগেই ভাঙাচোরা, আর রোদেলা আমাকে ঘুরিয়ে দিয়ে গেছে। এই ঘুরিয়ে দেওয়া মানুষকে কিভাবে বাদ দাও। প্রিসিলা শোভনকে বলে, আমি শুনেছি এই কথা। তারা আপনার ভালোই চাই। বিশ্বাস করুন, আমি যদি আরেকটু বড় হতাম আমি আপনাকে বিয়ে করতাম। আপনি রাজি না থাকলেও জোর করে আপনাকে বিয়ে করতাম। কথা শুনে ফিক করে হেসে দেয় শোভন। চোখ মুছতে মুছতে হাসে প্রিসিলাও। আপনি নিজের জীবনকে এমন এলোমেলো করে রেখেছেন। আমি এতদিন শুনেছি শুধু আপনার শরীর ভালো না, আজ দেখলাম কি করেছেন নিজেকে। এসব বাদ দিয়ে স্বাভাবিক হন। আপনি কি চান আপা কষ্ট পাক? মানে? তাকে কষ্ট দিতেই তো এসব করছেন আপনি। তা না হলে কেন এমন করবেন নিজেকে? তুমি অনেক ছোট্ট, এসব জটিল ব্যাপার তুমি বুঝবে না।
এতটাও ছোট আমি নই। মুচকি হাসে শোভন। ভাইয়া প্লিজ, আপনি এসব ভাবা বন্ধ করুন। আপনাকে ভালো থাকতে হবে। আপনার চিন্তায় চিন্তায় সবাই অসুখী, আপনি তা জানেন। যদি এতটাই সহজ হতো যতটা সহজে তুমি বলছো আমাকে স্বাভাবিক হতে। অনেকক্ষণ তাকিয়ে থেকে উঠে আসে প্রিসিলা। শোভন পেছন থেকে ডাকে ওকে। কিছু একটা বলতে চাই হয়তো, আবার চুপ হয়ে যায় ও বলে, কিছু না, তুমি যাও, ভালো থেকো। সেখান থেকে বের হয়ে যায় প্রিসিলা। নতুন বাবুকে দেখা হলে ফিরে যায় বাড়িতে। এদিকে সেই দিনই হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে যায় শোভন। হসপিটালে অ্যাডমিট করতে হয় ওকে। হঠাৎ প্রেশার ফল করায় কেমন যেন অচেতন হয়ে যায় ও। অতিরিক্ত চিন্তাই হয়তো এসবের কারণ। একদিন থেকে পরদিনে রিলিজ করে দেয় ডাক্তার। কিছু ঔষধ দেয় প্রেশার কন্ট্রোলের জন্য। ওর বন্ধুরা বাসায় আসে ওকে দেখতে। কাছের কিছু বন্ধুরা খুব জোর করে ব্যাপারটা জানতে। কি হয়েছে ওর, কেন এই অবস্থা, সেখানে এমি সব খুলে বলে শোভনের সম্পর্কে। ওরা ওর খুব কাছের বন্ধু, তাই তিনি আর কিছু লুকান না। সব শেষে ওদেরকে বলে শোভনের জন্য একটা মেয়ে দেখতে। যত দ্রুত সম্ভব ওকে বিয়ে দিতে চাই সবাই। একথা শুনে চোখ চাওয়াচাওয়ি করে ওরা। এমি বলে তারা এমন একটা মেয়ে চায় সব জেনে শুনে ওকে ভালোবেসে আগলে রাখবে। আর কোনো চাহিদা নেই তাদের। সেদিনকার মতো রাতে সব বন্ধুরা চলে যায়। পরদিন এমিও কোচকাজ করে সিলেটে যাওয়ার জন্য। ওর একাই যেতে হবে সিলেটে। ওর বর শুক্রবারের আগে আসতে পারবে না নতুন প্রজেক্টের কাজের চাপে। তাই ওর বাবাই ওকে পৌঁছে দিবে সিলেট, এমন কথাই তিনি বলেছেন সকালে। মা হয়তো অনেক কষ্টে রাজি করিয়েছিলেন তাকে, কিন্তু হঠাৎ তারও কাজ পড়ে যাওয়ায় তিনি ভীষণ বিরক্ত। এমিকে ফোনে সে কথা বলতেই খুবই শান্ত ভঙ্গিতে কোনো উত্তর না দিয়েই মোবাইল রেখে দেয় ও। তিনি অবশ্য এমির মামাতো ভাইকে পৌঁছে দেবার দায়িত্ব দিলেন, কিন্তু এমি বলল, কাউকে যেতে হবে না, আমি একাই পারবো যেতে। এসব ব্যাপারে এমিও বিরক্ত। ও জানতো শেষ পর্যন্ত তিনি যাবেন না ওকে দিয়ে আসতে। এত বছরের জীবনে একবারও এমন হয়নি যে বাবা দিয়ে এসেছেন কিংবা আনতে গিয়েছে এমিকে। এটা মেনে নিয়েছে ও। ওর অতি ব্যস্ত বাবার জীবনে ওদের জন্য সময় খুবই কম। বাড়ি ভর্তি ছিল মেহমানে। তারা চলে গেছে এই তো কিছুক্ষণ। ড্রয়িং রুমের সোফায় বসে কাঁদছে এমি। নিজেকে বকছেও, কেন কাঁদছে তাই। ওর বাবা তো শুরু থেকেই এমন, তাহলে নতুন করে কাঁদার কি আছে। এমি এখনকার ঘটনায় কাঁদছে না, কাঁদছে ছোটবেলার এক ঘটনা মনে করে। এমি যখন ক্লাস 2তে পড়তো তখন একদিন ওর মায়ের হঠাৎ পা কেটে যায় বটিতে। তাই তিনি ওর বাবার অফিসে ফোন করে দেয় যে মেয়েকে যেন 12টার সময় স্কুল থেকে নিয়ে আসে। সেদিন স্কুলে ছিল বড়দের কি এক অনুষ্ঠান, ঠিক মনে পড়ছে না ওর। স্কুলের টিচার স্টাফ সবাই ভীষণ রকমের ব্যস্ত। সেদিন এমি 12টা থেকে 4টে অবধি দাঁড়িয়েছিল স্কুল গেটের বাইরে। ওর অসুস্থ মা যখন ঘুম ভেঙে দেখে তার মেয়ে এখনও ফেরেনি স্কুল থেকে, তিনি ফোন করেন এমির বাবার অফিসে। তখন তো টেলিফোনের যুগ, হাতে হাতে ফোন ছিল না। পিয়ন বলে, স্যার অফিস নেই, জরুরি মিটিংয়ে গেছেন। উপায়ন্তর না দেখে কাটা পা নিয়েই তিনি স্কুলের উদ্দেশ্যে রওনা হন। গিয়ে দেখেন তার মেয়ে স্কুলের বাইরের একটি গাছের বেদিতে মুখ গোমরা করে বসে আছেন। এই ঘটনাটা খুব গাঢ়ভাবে দাগ কাটে ছোট্ট এমির মনে। এরপর বেশ কিছুদিন কথাও বলেনি সে বাবার সাথে। সময়ের আবর্তনে এসব কথা কোথায় হারিয়ে গেছে। কিন্তু জীবনে যখনই বাবার কাছ থেকে কোনো কষ্ট পায়ও এখনও ওর মনে পড়ে ওই দিনটার কথা, ওই কষ্টের কথা। এমন সময় কলিং বেল বাজে। একবার দুইবার। গেটের বাইরে থাকা ব্যক্তি কলিং বেলের শব্দের মধ্য দিয়ে নিজের ভেতরকার অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। উঠে দাঁড়িয়ে চোখ মুছে বিরক্ত মুখে এমি দরজা খুলতে যায়। দরজা খুলে অবাক হয়ে যায় এমি। এত রাতে গেটের বাইরে যাকে দেখলো তাকে দেখে হতবাক এমি। দ্রুত ঘড়িতে তাকাইও, দেখে 11টা বেজে 35 মিনিট। দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটি বলল, কেমন আছেন আপু? ভালো, তুমি এত রাতে? হ্যাঁ, জোভান বলল কাল নাকি আপনি চলে যাবেন, তাই আপনি থাকতে থাকতেই চলে এলাম। আমি চলে যাব তো, আমি না থাকলে তোমার কি আসা নিষেধ? না তা নয়। আচ্ছা আপু, ভেতরে এসে কথা বলি। গেট ছেড়ে দাঁড়ায় এমি ও রুমে ঢুকে সোফায় বসে।
আপু পানি। দাঁড়াও আনছি। পানিটা এক নিঃশ্বাসে শেষ করে মেয়েটা বলল, আপু, জোভান আর শিমুল বলল আপনি শোভনের বিয়ের জন্য ওদেরকে মেয়ে খুঁজতে বলেছেন। হ্যাঁ, ওর যা অবস্থা, তুমিও তো এসে দেখে গিয়েছিলে একবার। হ্যাঁ আপু, আমি আমার বাবা মাকে বলে চলে এসেছি, তারাও আসছে। আপনারা বড়রা কথা বলে সব ঠিকঠাক করে নিন। আপনাদের আপত্তি না থাকলে আমি শোভনকে বিয়ে করতে চাই। এমি যেন একটা শক খেলো ওর কথা শুনে। এই মেয়ে এক নিঃশ্বাসে এত কথা বলতে পারে দেখে এমি বিস্মিত। মুহূর্তেই তাকালো মেয়েটার মুখে। গোলগাল চেহারার এই মিষ্টি মেয়েটি শোভনের ক্লাসমেট। ওদের স্কুল কলেজ একই ছিল, এমনকি ওরা একসাথে কোচিংও করত। পাশ করার পর সারা প্রাইভেট মেডিকেলে ডাক্তারি পড়তে গেল, আর শোভন ভর্তি হয়েছিল সিএসসিতে। এই এলাকাতেই ওদের বাড়ি। ওর বাবা মা দুইজনই সরকারি চাকুরিজীবী। ওদের ওই সময়কার বন্ধুরা এক একজন এক এক জায়গায় গেলেও ওদের বন্ধুত্ব কিন্তু তখনও ছিল। ওদের বড় একটা সার্কেল ছিল। অনেকেই হারিয়ে গেছে অবশ্য, তবে সারা, জোভান, লীরা, শিমুল, রাহি, শোভন এরা এখনও খুব ভালো বন্ধু। সারা এমন একটা মেয়ে যার মতো একজনকে জীবনে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। শিক্ষিত, সুন্দরী, ভদ্র, বিনয়ী, বুদ্ধিমতী। কিন্তু এমি শান্ত গলায় বলে, সারা, তুমি কি বলছো তা জানো তো? মাথা নিচু করে সারা বলল, হ্যাঁ আপু, আমি জানি। আমাকে আপনাদের অপছন্দ করার কোনো কারণ নেই। আমাদের ব্যাপারে তো সবাই জানেন আপনারা। নতুন করে কি বলবো, আঙ্কেল আর বাবা দুজন খুব ভালো বন্ধু ছিলেন। এখন যদিও তারা মনোমালিন্যে আর অভিমানে কথা বলে না কেউ কারোর সাথে, তবু আমার ধারণা তারা এ বিয়েতে অমাত করবে না। তাছাড়া আমি একজন ডাক্তার, আমি ওর ভালো টেক কেয়ার করতে পারবো। বেশ কিছুক্ষণ মৌন থেকে সারা বলল, আপু, আপনি তো জানেনই ওকে আমি আগে থেকেই। সব ঠিক আছে সারা, কিন্তু শোভন তো তোমাকে। আপু, আমি সব ঠিক করে দিব। মেয়েরা পারে না এমন কিছু আছে? আল্লাহ সহায় হলে আমি সব সামলে নিতে পারবো। তা ঠিক, তবুও শোভনের যে। আপু, আমি সব জানি। আমি না হয় ওর জন্য রোদেলা হয়ে যাব। আহত চোখে তাকাই এমি। একটা কথা আপু, আমার বাবা মা কেউ যেন এসব না জানে ও অসুস্থ, এটা আমি তাদের বলেছি। এর বেশি কিছু জানলে তারা কষ্ট পাবে। এমন সময় শোভনের মা বর্ষার ঘরে এসে ওকে দেখে হতবাক হয়ে বলে, আরে সারা, এত রাতে? এমি ইশারায় ওর মাকে কিছু একটা বোঝাতে চেষ্টা করে, যদিও তিনি কিছুই বোঝেন না। এমন সময় আবার কলিং বেল বাজে। সারা এমির হাত ধরে ভিতরের দিকে চলে যায়। এ বাড়িতে অনেক আসা যাওয়ার কারণে ওর পুরো বাড়ি নখদর্পণে। চলতে চলতে ফিসফিস করে বলে, আপু, বাবা মা নিশ্চয়ই। ঠিক ওর বাবা ঘরে ঢুকে শোভনের বাবার নাম ধরে ডাকতে থাকে। হে নাসির, কই রে বেটা তুই? হ্যাঁ, শোভনের বাবা হকচকিয়ে পাঞ্জাবি পরতে পরতে বর্ষার ঘরে আসে। এই আওয়াজ তার অনেক চেনা, অনেক কাছের। ভাবি, সারা আমাদের একমাত্র মেয়ে। ও যে কত আদরের তা তো আপনারা জানেনই। কত বছর সাধনা করে আমরা ওকে পাইছি। আল্লাহ দয়াবান মুখ তুলে চাইছিলেন। সারা জীবনে কখনোই ও মুখ ফুটে কিছু চাই নাই আমার কাছে। যে যা দিয়েছে খুশি মনে গ্রহণ করেছে। আমার সেই মেয়ে আর সন্ধ্যায় আমাকে ডেকে বলে ও নাকি শোভনকে বিয়ে করতে চায়। ভাবা যায় ব্যাপারটা? যে মেয়ে নিজের জন্য কখনো কোনো ছোটখাটো জিনিসও চায়নি, সে দুম করে নিজের বিয়ের কথা বলবে। এমন সময় শোভনের বাবা তার পাশে এসে দাঁড়ায়। দুজন ঘনিষ্ঠ বন্ধু এবং একই এলাকায় থাকা সত্ত্বেও প্রায় বছর 7 পর দেখা দুজনের। তিনি শোভনের বাবাকে দেখে বলে, আরে বেটা, কই ছিলি তুই? আয় আয় এদিকে। ভাবি, মিষ্টি নিয়ে আসছি আমি, আমাদের মিষ্টি দিন। সারার মা, তুমি দাঁড়িয়ে কেন? বসো। আসলে হয়েছে কি ভাবি, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি জিনিসটা ভীষণ খারাপ। আমরা অন্যের কথা শুনে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করি। আমাদের সম্পর্কের যে দূরত্বের সৃষ্টি হয়েছে তার জন্য আমি দায়ী ছিলাম। ইগো সমস্যার কারণে এতদিন মন পুড়লেও সামনে আসতে পারি নাই। এজন্য আমি লজ্জিত। আপনজনের কাছে লজ্জা প্রকাশের দোষের কিছু নাই।
আজ আমার মেয়ের জীবনের এত বড় একটা ইস্যু, ক্ষমা চাওয়ার এই সুযোগ আমি হাতছাড়া করতে পারি? বন্ধু, আমাকে তুই কথাটা সম্পন্ন করতে দেন না শোভনের বাবা। বন্ধুকে আলিঙ্গন করে নেন। সেই আলিঙ্গনরত অবস্থায় বলে, বন্ধু, আমার ঘরের জান্নাতকে আমি তোর ছেলের হাতে তুলে দিতে চাই। এটা আমার সৌভাগ্য বন্ধু। আর বন্ধু কি রে, বেটা বিয়াই বল। হেসে দেয় তারা। ঘরে থাকা সবাই সে হাসিতে যোগ দেয়। সেদিন অনেক রাত পর্যন্ত কথা হয় সকলের। বড়রা অবশেষে সিদ্ধান্ত নেয় শোভনের সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করা হবে। ওর মনের যা অবস্থা তাতে এ ব্যাপার কিভাবে নেবে তা বলা মুশকিল। এমি দূর থেকে ইশারা করে ওর বাবাকে এই ব্যাপারে বেশি কিছু না বলতে। রহস্যজনকভাবে সারার মা এসব ব্যাপারে নির্লিপ্ত। তার নির্লিপ্ততা কেউ টের না পেরে শোভনের মা ঠিক খেয়াল করেছেন। এটা অসম্ভব নয় যে তিনি শোভনের ব্যাপারে সব জানেন। তা কি আর এই নির্লিপ্ততার কারণ? কোনো মাই চাইবে না তার একমাত্র মেয়ে এমন কোনো জীবন বেছে নিক যেখানে রয়েছে অন্য কারো অস্তিত্ব। সেখানে তার মেয়ের কোনো স্থান নেই। সেই স্থানও আবার খেটে খুঁটে তৈরি করে নিতে হবে। খাটাখাটুনি কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে সারার এত ত্যাগের পরেও যদি শোভন ওকে মন থেকে গ্রহণ না করে। এই তার মনের চিন্তা হয়তো। সারা সেই রাতে এমির সাথেই ছিল। ওর বাবা মা ফিরে গেছে তাদের বাড়ি। পরদিন সকালে এমি চলে যাবে, তাই ঘুমিয়ে পড়ল। সারাকেও বলল ঘুমাতে। পরদিন সকালে উঠে এমি দেখে ওর বিছানা ফাঁকা। ঘড়িতে তখন সকাল 7:30। হুড়মুড় করে উঠে বারান্দায় খোঁজে সারাকে। সেখানে না পেয়ে দৌড়ে যায় রান্নাঘরে। মাকে জিজ্ঞেস করায় তিনি বললেন, দেখ গিয়ে শোভনের ঘরে রয়েছে। দ্রুত এমি শোভনের ঘরে গিয়ে দেখে ওরা দুজন নাস্তা খাচ্ছে আর গল্প করছে। শোভনকে গল্প শুনতে দেখা যাচ্ছে। মাঝে মাঝে দু একটা কথার উত্তরও দিচ্ছে ও। শোভন ইদানিং নিজেতে এত ডুবে থাকে যে কেউ কোনো কথা বললে কোনো উত্তরও দেয় না। সেদিক থেকে এটা একটা ভালো দিক। রান্নাঘরে গিয়ে এমি বলে, কখন উঠেছে শোভন? 6:30টায় এসে সারা আমাকে জিজ্ঞেস করে। ওর ঘুম ভাঙতে গিয়েছে, যদিও আমি বলেছি এত সকালে ওঠে না। ও সকালে হাঁটাহাঁটি নাকি ওর শরীরের জন্য ভালো হবে। ওকে ঘুম থেকে উঠিয়ে হাত মুখ ধুয়ে ছাদে নিয়ে গেছে। সেখানে আধ ঘন্টা হেঁটে নাস্তা নিয়ে গেল ওকে খাওয়াতে। একটা কথা আছে জানিস তো, মর্নিং শো দ্য ডে। আমি আশার আলো দেখতে পারছি, তুইও কি পাচ্ছিস দেখতে? নোবেল ওর বাবার কাছে চলে গেছে 2 মাস হতে চলল। তবুও একটা ফোন এখনো অবধি করেনি কাউকে, না নাসিমাকে না ওর বড় চাচিকে। ও যাওয়ার সময় কিন্তু ঠিকই দেখেছে এই পরিবারটা কোনো হালতে ছিল। নোবেল যাওয়ার পর নাসিমা যেন একেবারে পুকুরের পানির মতো শান্ত হয়ে গেছে। এই ধাক্কা হয়তো তার মেয়ে হারানোর শোককেও ছাপিয়ে গিয়েছে। তার স্বভাব বিরুদ্ধ তিনি হয়তো সবসময় ব্যস্ত হিসেব কষতে কাদের আঁকড়ে ধরেছিলেন তিনি এতদিন। যা ছিল ভেবেছিলেন তা আসলে কখনোই ছিল না। মিথ্যে মরিচিকার পিছনে ছুটেছেন সারাটা জীবনে। এই হোস তার ঠিক হয়েছে এই কয়দিনে। প্রথম জীবনের সত্যিকারের ভালোবাসা পায়ে ঠেলে জড়িয়েছিলেন ছলনায়। ভুল ছিল সেটা। অন্যদের কাছে সন্তানদের ছোট করে সন্তানদেরকে দূরে রেখে আপন করেছিলেন যাদের, ঋণ শোধ কিংবা পাপ মোচনের আশায় ভুল সেটাও ছিল। আরও অনেক অনেক ভুল ভরা জীবনের প্রতিটি বাঁক। এখন না আছে সেই সন্তান যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, যার সাথে সবচেয়ে বেশি অন্যায় করেছেন দিনের পর দিন। অন্যদিকে না আছে তারা, অথচ দুনিয়ার কাছে তিনি দোষী মা, নিষ্ঠুর বোন কিংবা ফুপু। খোদ ঈশ্বরই হয়তো ক্ষমা করবেন না তাকে। প্রায় রাতি রোদেলার মাথায় বালিশ বুকে নিয়ে কাঁদেন নাসিমা। জামাকাপড় আলমারি থেকে নামিয়ে ভাঁজ করেন ব্যস্ত ভঙ্গিতে, যেন মেয়ে এসেই গোসলে যাবে সেই কাপড় নিয়ে। একটা সময় যখন সব খেয়াল হয়, কান্নায় ভেঙে পড়েন সেই ভাঁজ করা
কাপড় নিয়ে। নোবেল চলে যাবার পর তার এই দৃশ্য বেশি চোখে পড়ে প্রিসিলার। কিন্তু মূল্যহীন এই কান্নার কোনো দাম নেই এই নিষ্ঠুর পৃথিবীতে। সুফিয়ানের তদারকিতে আদায় করা পূর্বাঞ্চলের জমির টাকায় বর্তমানে চিকিৎসা চলছে বড় মামার, সাথে এতগুলো মানুষের খাওয়া দাওয়া। সবাই যার যার মতো পাশে দাঁড়িয়েছে, কিন্তু একদিকে সমস্যা থাকলে সেটা সবাই মিলে সমাধান করা যায়। কিন্তু নানান দিকের নানান সমস্যাকে কোনটা সামাল দিবে? বর্তমানে যা পরিস্থিতি, নিজে চলতেই হিমশিম। তার উপর তারা কেউই অর্থনৈতিকভাবে তেমন সচ্ছল না যে তাদেরকে আগলে রাখবে। তবুও সাধ্যমতো করছে সবাই, এটা অস্বীকার করা যাবে না। প্রিসিলার ম্যাচুরিটির বয়স জীবনের এই ধাক্কায় যেন অনেক বছর বেড়ে গেছে। নিজ থেকে খোঁজ নিয়ে বোনের টিউশনিগুলো করানো শুরু করেছে গত মাস থেকে। নাসিমা ওকে কিছুই বলেনি। সত্যি বলতে তার মেয়ে যে এত বড় হয়ে গেছে যে টিউশনি করাতে পারে তা তার খেয়ালই ছিল না। খেয়াল হবে কিভাবে? এতদিন তো তার চোখে নোবেল নামের এক মোহের আবৃত ছিল। টিউশন থেকে কিছু রোজগার হচ্ছে, যদিও তার নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থার মতো, তবুও তাই বা কম কি ছন্ন ছাড়া এই সংসারে। এদিকে কলেজে ভর্তির সময় এসে গেছে, কিন্তু মুখ ফুটে ওর বলার সাহস নেই। যে পরিস্থিতির ভিতর দিয়ে ওরা যাচ্ছে তার উপর আবার কলেজ ভর্তির টাকা আসবে কোথা থেকে কে জানে। নাতাশা বলেছিল, তুই কোনটাতে ভর্তি হতে চাস বল, আমি ভর্তি করিয়ে দেব। এখনো নিজেই অসুস্থ, এর মধ্যে কথা কিভাবে বলা যায়? মানুষ তো কত কথাই বলে সাহস দিতে। একদিন হঠাৎ নাতাশা এসে হাজির। সেদিন রাতে ওদের ঘরে এসে প্রিসিলাকে বলল, তোর না কলেজে ভর্তি হওয়ার কথা ছিল? কিরে কিরে কথা বলিস না কেন? আপা বাদ দাও, এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। শোন, রোদেলার চিন্তা ছিল তোকে ভালো কোথাও ভর্তি করানো। আমি কি তোর বোন না?